হ্যালো হ্যালো হ্যালো, হাই বন্ধুরা, সব কেমন আছেন সবাই? ও না, এটা তো আমার ইন্ট্রো নয়, তাই তো তুমি? আমার তো ইন্ট্রো অন্যরকম। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, হ্যাঁ। আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ সাহা। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে একা নই। মার্ভেলাস পডকাস্টের পার্ট 3, আমি ভুল না করে, হ্যাঁ, পার্ট থ্রিতে আজকে আমাদের সাথে আবারও রয়েছে তুহিন, ভিডিওলজি চ্যানেল থেকে। তুহিন, তুহিন, তোমাকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। নমস্কার। ধন্যবাদ বলো বন্ধু। কেমন আছো? কেমন আছো বলো বন্ধু। এই চলছে, এই চলে যাচ্ছে। গরম তোমার কি খবর গরম বলো গরম গরমে? ভালো, গরম তো ভালোই পড়েছে। হ্যাঁ, এখন সেদ্ধ হচ্ছে আস্তে আস্তে। তাও তো গরমের পড়লো না এখনো পর্যন্ত, তাও আরো তো দিন পড়লো না। বাকি আছে। রাইট 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 রাইট, তাহলে কি মার্বেলের দর্শকরা গরম গরম কিছু দেখতে পাবে এবছর, কি মনে হচ্ছে আর? আশা তো রাখা যায় মার্ভেলের কাছে, কারণ এই বছর তো যেটা দুটো এপিসোড তো ড্রপ করে দিয়েছে ডেয়ার ডেভিলের। আর অন্যদিকে তো সিনেমা আসতে চলেছে থান্ডার বোল্টস। আর নেক্সট ইয়ারের থান্ডারবোল্টস জন্য কিছু স্লট তৈরি হচ্ছে আস্তে আস্তে। আশা রাখাই যায় মার্ভেলের থেকে। আশায় রাখাই যায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি দর্শকদের, আপনারা যারা অলরেডি দুটো এপিসোড দেখেছেন, খুব কম অডিয়েন্স দেখেছেন, কিন্তু আপনারা পুরো পডকাস্টটা দেখেছেন, আপনারা জানিয়েছেন আপনাদের ভালো লেগেছে। এবং আমরা জানি যে এর অডিয়েন্স খুব সীমিত, মানে 1,000, 1,500, 2,000 ভিউজ হবে না আমরা জানি, কিন্তু 50, 100 ভিউজ হলেও দর্শক দেখছেন। আহ আমাদের মনে হয় যে এটাই আমাদের কাছে কোথাও একটা সার্থকতা। আগামী দিনে এটাই আরো বড়, লার্জ স্কেলে আরো হবে। যাই হোক, তুমি বলো, মার্ভেলের লাস্ট কোন ছবি তুমি আবার রিভিজিট করলে? আমি আজকে একটু দ্য মার্ভেলস, মানে লেডি মার্ভেল আর কি, তার যে লাস্ট ছবিটা 2023-এ রিলিজ করেছিল, 2024-এ গত বছর, ওই ছবিটা আরেকবার দেখছিলাম। তো একদম বকবাস জঘন্য ছবি আর কি, ঠিক আছে? তো তুমি তুমি বলো ওই ছবিটা নিয়ে কিছু বলো একটুখানি। লেডি মার্ভেল। আমার সত্যি কথা বলতে গেলে না, মানে ওই সিনেমাটা আমি কেন দেখেছি, কিসের জন্য দেখেছি, আমার এখনো পর্যন্ত মাথায় আসে না। মানে আমি মানে অ্যাকচুয়ালি একটা মার্বেলের ফ্যান বলে মার্বেলের ছবিতে একটা মার্বেলের ছবিতে কি হচ্ছে ভাই? একবার এ ওখানে টাইম করে যাচ্ছে, একবার ও, মানে কি হচ্ছে ভাই? মানে কেন হচ্ছে, কেন করছে তারা? কোনো লজিক নেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে, তুমি ফেমিনিস্ট প্রমোট করছো, ফেমিনিজমকে প্রমোট করছো, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তা বলে তুমি সেখানটাও টক্সিসিটি দেখাচ্ছ ফেমিনিস্টের নাম করে, সেগুলো তো ঠিক না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, মানে সিনেমাটা খুবই বাজেভাবে বানানো হচ্ছে, স্ক্রিন প্লে প্রচন্ড দুর্বল। আর তার থেকেও বড় কথা, স্ক্রিন প্লে প্রচন্ড রাস্ট, মানে এতটাই রাস্ট ভাবে এগায় ধাপাধাপ ধাপাধাপ। মানে কোনো জিনিসের সাথে যে কানেকশন হবে বা কিছু হবে। মানে আমি অ্যাকচুয়ালি সিনেমাটা দেখেছি হচ্ছে কিরকম বলতো, মানুষে কি তুমি কি সিনেমা হলে, দেখে। তুমি এটা হলে দেখেছিলে? হলে দেখেছিলে? তুমি এটা হলে না, দেখেছিলে? না, 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 না। আমি দেখেছি, আমি আমি দেখেছি। ওটিটিতেই দেখেছিলাম। তোমার আমি অ্যাকচুয়ালি যখন এই মানুষের সিনেমা দেখে কি এনজয় করবে, মজা করবে, তারপর সিনেমাটা কি ভালো কি খারাপ সেটা বিচার করবে। আমি সিনেমাটা দেখেছি, কোনো তো এনজয় তো করিনি। আর আমি ওই ভুলতে ভুলতে গেছি, মানে দেখছি আর মানে আগের সিন দেখছি, পরের সিন ভুলে যাচ্ছি, এরকম আমার অবস্থা হয়েছে। মানে মানে এটা এতটাই এটা জঘন্য এটা ভাবে আমার মনে হয়, সিনেমাটা। আমি বলবো যে বেকার ছবিগুলোর একটা মার্বেল, মানে অ্যান্টম্যান কোয়ান্টামানিয়া কিন্তু আমরা বলি তুলনামূলক ভালো ছবি, তার থেকে বেটার ছবি, ঠিক আছে? মানে এটা একদমই বেকার ছবি। আর এটা মার্বেলের কি দরকার? মানে এটা মার্বেল, মানে এটা মার্বেলের কানেক্ট, মানে এই ছবিটা যদি না হতো মার্বেলের খুব একটা কিছু যায় আসতো না। মানে এমন বিশাল করে ছবিটা যে বিরাট বড় মার্বেলকে কানেক্ট করে দেয় এই ছবিটা। না, মেন মানে ঘটনা মার্বেলের কি সমস্যা হয়ে গেছে বলতো? মার্বেলের এই এন্ড গেম এর পর থেকে যে ওরা দেখেছে যে মানে স্পেকটাকেল কিছু জিনিসপত্র দেখিয়ে দেবো অডিয়েন্স ভাই, ওয়াও কি দেখে ফেলেছি বাবা, বাপের জন্মে এরকম সিন দেখিনি, এরকম দেখে মানে সবাই চিল্লামিল্লি করবে হলের মধ্যে, এটাই ওরা চেয়েছে। ঠিক আছে, এবার সেই জায়গা থেকে ওরা এতটাই স্পেকটাকেলের উপর নির্ভরশীল হয়ে গেছে, গল্পের উপর যে ফোকাস করবে বা কিছু, সেইগুলো ওরা ভুলে গেছে। আর তার মধ্যে স্পেকটাকেল জিনিসপত্র গুলো না, কিছু কিছু জায়গায় দেখবা ভিএফএক্স বা সিজির কাজ একটু ফেক লাগে, একটুখানি চিপ মনে হয়। যেটা কোয়ান্টাম মেনিয়াতে আমাদের হলে যখন দেখছিলাম, হলে আমার ওই ফিলটা দিচ্ছিল যে কিছু কিছু জায়গায় ভিএফএক্স এর কাজ খুব পুয়ার, মানে দুর্বল লাগছিল কাজগুলো। কিন্তু মানে মার্বেলের মতো বড় স্টুডিও এখানটায় যুক্ত আছে, তাদের কাজ ওরকম আউটপুট হিসাবে বেরাচ্ছে, এটা বিশ্বাস করা যায় না। মানে মার্বেল এখন পুরোপুরি স্পেকটাকেল বেস এর উপর দাঁড়িয়ে গেছে। এ- আকাশ, মানে তোমাকে আমি একটা কথা আমি তোমাকে হ্যাঁ, একটা বলো কথা বলো জিজ্ঞেস বলো করতে বলো চাই। ক্রেভিন দা বলো। হান্টারটা দেখলে? ক্রেভিন দা হান্টার। বিশ্বাস, আগে আগে বলো। ক্রেভিন দা হান্টার। ক্রেভিন দা হান্টার। না না, দেখিনি 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 দেখিনি।
ভালো দেখেনি করেছে, দেখো ফালতু সিনেমা। দেখেনি ক্রেভেন দা, মানে ওটা ওটা কি দেখার খুব প্রয়োজন আছে? ওটা ওই তোমার স্পাইডারম্যান যে ইউনিভার্সটা বানাচ্ছিল সনি, সেটারই জানি না। লাস্ট সিনেমা, ওই ইউনিভার্সের লাস্ট আচ্ছা আচ্ছা সিনেমা। আচ্ছা, মানে তাহলে ওটা দর্শকরা কি মানে দেখবে? প্রত্যেক দর্শকদের জন্য একটু বলো, দর্শকদের জন্য একটু বলো। দর্শকদের উদ্দেশ্যে দেখো, আমি বেশি কিছু বলতে চাই না, আমি বলবো যে এই সিনেমাটা মানে স্কেপ করে দেওয়াই ভালো। মানে যে দেখতে হবে বা কিছু, সেটা নেই সিনেমার মধ্যে, কারণ সিনেমাটা যেভাবে প্রজেকশন করা হয়েছিল যে ব্রুটাল গোর ভায়োলেন্স থাকবে সিনেমাটার মধ্যে, বাট ও আলটিমেটলি যখন সিনেমাটা দেখছি, তখন কিন্তু সিনেমার মধ্যে থেকে কিছু পাচ্ছি না। তার মধ্যে রাসেল ক্রোর মতন এত একজন বড় মাপের অ্যাক্টরকে রেখেছো তুমি, তাকে তুমি সিনেমা জুড়ে ইউটিলাইজও করোনি, তার ক্যারেক্টারকে সেইভাবে লেখেইনি। মানে ওই ক্যারেক্টারটা যেহেতু রাসেল ক্রো খুব বড় মাপের একজন অ্যাক্টর, ছোট্ট সিনে মানে নিজের অভিনয় দক্ষতা দিয়ে বার করে দিয়েছে, বাট ওভারঅল সিনেমাটা খুবই বাজে। আর তার মধ্যে স্পাইডারম্যান ইউনিভার্সাল সিনেমা ছিল অ্যাকচুয়ালি। এবার মরবিয়াস, ম্যাডাম ওয়েব এইসব সিনেমা এতটাই ঘাটিয়া ছিল, আচ্ছা যার বেশ, জন্য হ্যাঁ। এই সিনেমাটা বক্স অফিসে পুরোপুরি ভাবে ফেইল্ড করে গেল। মানে এই সিনেমাটা অ্যাকচুয়ালি আগের বছর ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল ইন্ডিয়াতে, কিন্তু ইন্ডিয়াতে সেই টাইমে রিলিজ করতে পারেনি, কারণ পুষ্পা টু এর একটা দাপট চলছিল ওই টাইমে। পরবর্তীকালে ওরা ইউএস বক্স অফিসে ডিসেম্বরে রিলিজ করে দিয়েছিল, কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখে এটা গিয়ে হলে রিলিজ করেছে ইন্ডিয়াতে। মানে খুবই মানে বাজে তুমি সিনেমা, তুমি তুমি প্যাথেটিক। আমি বলছো দেখেছি যে সিনেমাটা। সোনি সোনি যতই চেষ্টা করুক না কেন, হটস্টারে মার্বেলের কাছাকাছি তারা ইউনিভার্স তৈরি করতে পারছে না, কিছুতেই সম্ভব না। হ্যাঁ, মার্ভেলও পাচ্ছে না। তুমি দেখো মার্ভেলও তো যেসব সিনেমা আছে, মার্ভেল কি পাচ্ছে তুমি হ্যাঁ মানে বলো? মার্ভেলের সেই যেটা একটা মানে বেঞ্চমার্কটা। একটা মার্ভেলের একটা তো ইয়ে রয়েছে, রেঞ্জ রয়েছে, মানে আগের ছবিগুলো ধরি, সোনি তো সেটা স্পাইডারম্যানের প্রথম পার্ট ছিল, সোনি তো আর নিজের বলতে কিছু নেই এখন, মানে অথেন্টিসিটি নেই তার কাজের মধ্যে, ঠিক আছে। এই যে এটা ভেনামের একটা পার্ট বড় গুলো পুরো নষ্ট করে দিল। মানে ফার্স্ট অভিনয় পার্টটা পার্টটা কতটা সুন্দর ছিল ভেনামের, কতটা সুন্দর দুটো ছিল, পার্ট কি একদমই তাই। জালি পার্ট ছিল তুমি বলো? মানে সেকেন্ড পার্টটা তো জঘন্য, থার্ড পার্টটা তাও নেওয়া যায়, সেকেন্ড পার্টটা জঘন্য, মানে ওটা কোনো মানেই নেই, এটা কেন হচ্ছে। মানে মানে কার্নেজ ওটা হচ্ছে পুরো ভেনামের সব থেকে বড় ভিলেন। কার্নেজ হচ্ছে ভেনামের সব থেকে বড় ভিলেন, তুমি তাকে খেলো করে দিয়েছো সিনেমার মধ্যে, পুরোপুরি কাঠপুতুল করে দিয়েছো। ব্যাস, আচ্ছা, মার্বেল আমি সরি আমি এখন আমি দুটোই ই আমি করছে। আমরা আমরা একটুখানি ইয়েতে যাবো আজকে, একটু লেডি ক্যাপ্টেন মার্ভেল নিয়ে একটু আলোচনা করবো। আহ, আমার যে প্রশ্ন যেটা হলো, মানে এটা আমারও বারবার করে মনে হয়েছে, আহ, যে লেডি মার্ভেলে, মানে আমরা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার দেখছি, ইনফিনিটি ওয়ার এর পরে আমরা অ্যান্টম্যানের একটা পার্ট দেখছি, তারপর ক্যাপ্টেন মার্ভেলকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। এবারে তুমি যদি দেখো, যেটা আমি আমি আগের দিন তোমার আলোচনা করছি, যে ব্ল্যাক উইডোর অত পরে আসার কোনো মানে হয় না, ঠিক সেরকমই তোমার কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই যে আহ, নিকোলাস যে ক্যারেক্টারটা আর কি, ঠিক আছে, তার যে একটা চোখ কেন চলে যাচ্ছে, বিড়াল আসতে দিচ্ছে বলে, এটা তো তার একটা চোখ চলে গেছে আমরা আগে থেকে দেখতে পাচ্ছি, কিন্তু কেন চলে গেছিল আমরা এত পরে জানতে পারছি। আবার তুমি দেখবে যে ইনফিনিটি ওয়ারে একটা একদম লাস্টে যখন পোস্ট প্রোডাকশনের সিন রয়েছে, পোস্ট প্রোডাকশন একটা সিন রয়েছে আর কি, ক্রেডিট সিন রয়েছে, সেখানে সে একটা মেসেজ পাঠাচ্ছে, যখন নিকোলাস গায়েব হয়ে যাচ্ছে পৃথিবী থেকে, তার আগে সে একটা মেসেজ পাঠাচ্ছে এন্ড ক্রেডিট সিনে। এবং আহ ক্যাপ্টেন মার্ভেলের শেষ এন্ড ক্রেডিট সিনে আমি দেখতে পাচ্ছি যে ফিমেল যে ক্যাপ্টেন মার্ভেল সে আসছে, কার্লাস আসছে, সে পৃথিবীতে নামছে, এবং নামার পরে সে বলছে মেসেজটা পেয়েছে, তারপরে সে মানে কি মেসেজ সে জানতে চাইছে আর কি, ঠিক আছে। তো কোথাও কি মনে হয় না যে যখন মেন ক্যাপ্টেন আমেরিকাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, আহ আমাদের মেন ক্যাপ্টেন মার্ভেল, ক্যাপ্টেন আমেরিকাকে আর কি, তো সেই সময় স্টিভ রজার্স এর কথা বলছি, সেই সময় কি লেডি ক্যাপ্টেন মার্ভেলকে ইন্ট্রোডিউস করার দরকার ছিল? এতটা পরে গিয়ে ফেজ 3 পরে গিয়ে ইন্ট্রোডিউস করার কি কোনো মানে আছে? এবং ক্যাপ্টেন মার্ভেল তোমার কেমন লাগে? আমি ক্যাপ্টেন মার্ভেল বলছি, দা মার্ভেলস এর কথা বলছি না, ক্যাপ্টেন মার্ভেল প্রথম পার্টটা, কার্লাসের ক্যারেক্টারটা তোমার কেমন লাগে, এবং বলো, গুছিয়ে বলো ব্যাপারটা, একটু দর্শক জানুক। সত্যি কথা বলতে গেলে ক্যাপ্টেন মার্ভেলের এর আগে যেই সিনেমাটা এসেছিল সেটা আমার ভালো লেগেছিল, খুব যে এক্সট্রা অর্ডিনারি লেগেছে সেটা বলবো না, বাট ভালো লেগেছিল, ডিসেন্ট একটা এন্টারটেইনার সিনেমা ছিল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে এটা আমিও মনে করি যে এটা আগেই ইন্ট্রোডিউস করে দেওয়া উচিত ছিল, কারণ যখন তুমি ক্যাপ্টেন আমেরিকাকে ইন্ট্রোডিউস করছো, উইন্টার সোলজার বেরাচ্ছে, তার পরপরই যদি এই পার্টটাকে মানে রিলিজ করতে ক্যাপ্টেন, এই সরি ক্যাপ্টেন মার্ভেলের, তাহলে আই থিঙ্ক বেটার হতো।
এবং এদের তাহলে দুইজনের যুগলবন্দিটা দেখতে পারতাম, ক্যাপ্টেন আমেরিকার সাথে ক্যাপ্টেন মার্ভেলের। আর ও হচ্ছে শুধু পৃথিবীর না, ও পুরো অল ওভার গ্যালাক্সিকে বাঁচায় একদম অ্যাকচুয়ালি। একদম অল ওভার গ্যালাক্সি, অল ওভার গ্যালাক্সি, রাইট রাইট। আর নিক ফিউরির সাথে ওর একটা পুরোনো সম্পর্ক আছে, সেটা যদি আগের থেকে স্ট্যাবলিশ করে দিতে পারতো যে ওর চোখটা কেন ওরকম ভাবে খারাপ হয়েছে বা কেন কিছু, হয়েছে, এবং তুমি সেটা মনে করো ইনফিনিটি ওয়ার এর এন্ড ক্রেডিট সিন দর্শক বুঝতে পারছে না কাকে মেসেজ করে গায়েব হয়ে গেল নেক্সট ফিউরি, তাই তো? কিন্তু সেটা আমরা জানতে পারছি পরের পরের এপিসোড দেখি, আরে ওর সাথে তোর কানেকশন রয়েছে অনেক আগে থেকে। তো না এটা সেটা ঠিক, যদি সেটা ক্যাপ্টেন মার্ভেলকে ক্যাপ্টেন, দেখো অ্যাভেঞ্জার্স যে এন্ড গেম, আমরা বারবার করে এন্ড গেমে কেন আসি, এন্ড গেমে আগে সবাইকে ইন্ট্রোডিউস করতেই হতো, ঠিক আছে? আমি সাংচি টাংচির কথা বলছি না, এগুলো অনেক পরে আসছে, ঠিক আছে? আমি একদম যে মার্ভেলের সাথে যারা যুক্ত তার আশেপাশে গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি এক্সট্রা যে মার্ভেলে যারা রয়েছে আর কি, ঠিক আছে, ইটারনালস যারা রয়েছে তাদেরকে ইন্ট্রোডিউস করতেই হতো। না ইটারনালস কি পরে আসছে? ইটারনালস কি অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পরে আসছে? এন্ড গেমের পরে আসছে। এন্ড এর পরে আসে, তাদের আগের যে ক্যারেক্টার গুলো তাদেরকে ইন্ট্রোডিউস করতে হতো এই জন্য, কারণ তোমাকে থানোসের সাথে মোকাবিলা করার জন্য সব শক্তিকে একসাথে দরকার। তো আমার আমার তোমার যেটা কথা, যে ব্ল্যাক উইডো আর কোথাও গিয়ে ক্যাপ্টেন মার্ভেলটা অনেক আগে আসতে পারতো আর কি। আচ্ছা আমি আমি আরেকটা তা প্রশ্নে যাই, এটা খুব তুমি ইম্পর্টেন্ট একটা তুমি আর প্রশ্ন। তোমাকে একটা ছোট্ট বলো বলো একটা বলো কথা বলো জিজ্ঞেস করতে চাই। দা বলো। ইনভিনসিবল বলে যে কাজটা বেরিয়েছিল, নিক ফিউরি ওখানে ছিল, ওই ইনভিনসিবল, সিনেমাটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ সিরিজটা, দেখেছি, ওটা দেখেছি, ওয়েব সিরিজটা, সিরিজটা ওটাই হ্যাঁ কিন্তু দেখেছি। ওখানটাই অ্যান্সারটা দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি। একদম মেন একদম অ্যান্সারটা ওখানেই ছিল। একদম একদম। মার্ভেলের, আচ্ছা আচ্ছা তোমাকে যেটা যেটা মেন প্রশ্ন, আমরা একটু গভীরে ঢুকে যাচ্ছি, যাই হোক। সেটা হলো, আগের দিনেও আমরা আলোচনা করছিলাম যে একজন ব্ল্যাক একজন মানুষ, কালো একজন মানুষকে ক্যাপ্টেন আমেরিকা করা হচ্ছে স্টিভ রজার্স এর পরে। তুমি যদি দেখো ক্যাপ্টেন মার্ভেলের ক্ষেত্রে, সেখানেও তার যে বান্ধবী ছিল মনিকা, আমি যদি ভুল না করি, তার কো পাইলট যিনি ছিলেন আর কি, তাকেও কিন্তু ক্যাপ্টেন মানে লেডি ক্যাপ্টেন মার্ভেল বা ক্যাপ্টেন আমেরিকা করা যেতেই পারতো, তাকে করা হয়নি, ঠিক আছে? এটা আমরা দ্য মার্ভেলস এর অ্যান্সারটা পাই, তার মা যখন ক্যান্সারে মারা যাচ্ছে। তো সেক্ষেত্রে কি কোথাও গিয়ে মনে হচ্ছে এটা আমেরিকার জন্য কোথাও গিয়ে একটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল, যে বারবার করে যে ফর্সা সাদা রঙের লোককে বারবার করে ক্যাপ্টেন আমেরিকা করা হচ্ছে? তো তাই জন্যই কি ফিরে ফিরে কালো মানুষকে বা ব্ল্যাক যে আমরা বলবো আর কি, ফ্যালকন আর কি, তাকে করা হচ্ছে? এবং কোথাও গিয়ে এখানেও মানে ক্যাপ্টেন মার্ভেলের ক্ষেত্রেও কালো মহিলাকে, মানে ওখানেও তুমি দেখবে মার্ভেলস এ তার মেয়েকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে একটা ক্যারেক্টার। এটা কি একটা কারণ, তোমার কি মনে হয়? দেখো এখন মেন ঘটনা হচ্ছে যে এটা তো দ্বন্দ্ব তো ছিল, বরাবর দ্বন্দ্ব ছিল আমেরিকাতে সাদা চামড়ার মানুষের সাথে কালো চামড়ার মানুষ, বাস্তবের ঘটনা বলছি। এবার মার্বেলের প্রত্যেকটা বা ডিসির প্রত্যেকটা সুপার হিরো কোথা থেকে জন্ম নিচ্ছে, যে এই যে ব্যাটম্যান, যদি আমি কথা বলি, ব্যাটম্যান কোথা থেকে জন্ম নিচ্ছে, যে যখন আমেরিকাতে মানে গ্রেট ডিপ্রেশনের টাইম যখন চলছিল, 80s 70s 80s ওই টাইমটায়, তখন কিন্তু ব্যাটম্যানের জন্ম হয়েছে। সেম কিন্তু সেখান থেকেই ক্যাপ্টেন আমেরিকার জন্ম হচ্ছে, যে ক্যাপ্টেন আমেরিকা হচ্ছে হোপ হিসাবে আসছে, যে একটা আমেরিকা, সাদা আমেরিকার প্রতিচ্ছবি হিসাবে পুরোপুরি, যে আমেরিকা পুরো কতটা সুন্দর দেশ, কতটা ভালো, সেই মানে পলিটিক্যাল একটা ক্যারেক্টার হচ্ছে এখানটা স্টিভ রজার্স এর ক্যারেক্টারটা ছিল। পরবর্তীকালে আমরা যখন এন্ড গেমে এসে দেখতে পাচ্ছি যে স্টিভ রজার্স সরে যাচ্ছে। এবার সেখানটায় যখন মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব তো বরাবর থাকছে, যে সাদা চামড়া কালো চামড়ার মধ্যে, সেই দ্বন্দ্বটাকে মেটানোর জন্য কোথাও না কোথাও স্টিভ রজার্স বাটনটা পাস করে দিচ্ছে হচ্ছে আমাদের ফ্যালকনের হাতে। এবার ফ্যালকনের যখন কালো চামড়ার মানুষ, এবার তুমি যদি ভালো করে দেখো, ওই যে যে সিরিজটা এসেছিল ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার, ওখানে কিন্তু ফার্স্ট অ্যাভেঞ্জার ছিল কিন্তু ওই লোকটাই, যে লোকটা একটু না হাট্টা ঘাট্টা টাইপের, কালো চামড়ার মানুষ, উনি অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যাভেঞ্জারই কিন্তু হতো, কিন্তু আমেরিকা তাকে লুকিয়ে রেখেছিল পলিটিক্স করে। তাকে চেয়েছিল যে সাদা চামড়ার মানুষই কিন্তু ক্যাপ্টেন আমেরিকা হয়ে বাইরে বেরিয়ে আসুক। ওকে ল্যাবের মধ্যে রেখে নানা রকম এক্সপেরিমেন্ট চালিয়ে গেছে, কিন্তু একে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে প্রজেক্ট করেছে। এবার যেহেতু একে বাটনটা পাস করে দিয়েছে, এবার সাধারণ জনগণ জেনে গেছে যে নেক্সট ক্যাপ্টেন আমেরিকা এই হতে চলেছে, কারণ একে বাটনটা যেহেতু পাস করে দিয়েছে, তাই বাধ্যতামূলক ভাবে ওকেই মানে নেক্সট ক্যাপ্টেন আমেরিকা হিসাবে স্বীকৃতি দিতে হলো সব মানে আমেরিকাকে। কারণ তুমি যদি দেখো হ্যারিসন ফোর্ড কিন্তু একটা জায়গায় ডায়লগও দিচ্ছিল যে তুমি কিন্তু স্টিভ রজার্স নও,
মানে তুমি আমাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছ সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি স্টিভ রজার্স হতে যেও না, কারণ তুমি সেই এটা জায়গাটা এটা কখনো পরে নিতে পরে পারবে না। অনেকবারই শুনতে হয়েছে, ফ্যালকনকে অনেকবারই শুনতে হয়েছে, তুমি স্টিভ রজার্স না, তুমি স্টিভ রজার্স হ্যাঁ। না। এবং ফ্যালকন হতে চায় না স্টিভ রজার্স, ফ্যালকন ফ্যালকন, না, মানে ফ্যালকন চায় না ফ্যালকন হতে স্টিভ ফ্যালকন, রজার্স, একদম না। কিন্তু শিল্ড এটাই শিল্ড হচ্ছে মানে মেন এইটা পার্থক্য। না, এই জন্য তুমি আমরা আলোচনা করি যে কেন আমাদের সিরিজ গুলো দেখা প্রয়োজন মার্ভেলে, যে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে মানে ফ্যালকনকে একটা শিল্ড দিয়ে দিল এবং সেই শিল্ডটা সে একটা ধান্দাবাজ মতো সে নিয়ে নিল, সে কোনো প্রতিবাদ করলো না বা সে মানে অন্য কেউ চাইলো না, সেটা তো হতে পারে না। এই জন্য সিরিজ গুলো দেখা প্রয়োজন যে সেখানে সে শিল্ডটা ফেরত দিচ্ছে, অন্য একজন চেষ্টা করছে ক্যাপ্টেন আমেরিকা হওয়ার, সে ফেল করছে, মানে স্টিভ রজার্স যোগ্য ব্যক্তির হাতেই দিয়েছিল। এই জন্য আমাদের হুম। মনে হয় এই দর্শকদের একটুখানি সিরিজ গুলোকে ভিজিট করা প্রয়োজন। মানে ভিজিট না করলেও বিশাল কোনো ক্ষতি হবে না, কিন্তু তার শাখা প্রশাখা আর কি ভেতরে ভেতরে যে ঢুকে যাচ্ছে, সেগুলোর জন্য একটুখানি সিরিজ গুলো দেখা প্রয়োজন। আচ্ছা, তোমার ওইটা দেখলে যেগুলো লিক, মানে কনসেপ্ট আর্ট গুলো যেগুলো লিক হয়ে গেছে মার্ভেলের, হ্যাঁ, আমি আমি তোমাকে এই তাই বলছিলাম, সরি সিক্রেট ওয়ার্স আর হচ্ছে ডুমসডে থেকে লিক সিক্রেট হয়ে ওয়ার্স গেছে এর দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আমরা এখনো মার্ভেলের মেন যে সিনেমাগুলো বাকি রয়েছে, ফেজ 5 এর একটা বাকি রয়েছে এবং ফেজ 6 রয়েছে এখনো। তো সেই ছবিগুলোর একটা ড্রয়িং আর্ট আর কি, মানে এটাই হবে তার কোনো নিয়ম নেই বা তার কোনো মানে নেই, তার আগে একটা সম্ভাবনাবাদী চিত্র থাকে আর কি। তো কমিক্স বুকে যেরকম দেখতে পাই সেগুলো কিন্তু লিক হয়েছে, তবে সেই ছবিগুলো আমরা দেখাতে পারবো না, ইউটিউব অথরিটি আমাদেরকে সে পারমিশন দেবে না, এবং অন্যান্য অনেক চ্যানেলই, বড় চ্যানেলই কিন্তু দেখায়নি। তুমি তুমি দেখো, আমি কমিক ভার্স বা অন্য চ্যানেল দেখছিলাম, তারাও কিন্তু দেখাচ্ছে না এখন, ঠিক আছে, ফলে তো তারা আলোচনা হ্যাঁ, করছে কিন্তু ছবিগুলো পিজে এক্সপ্লেন শো করেছে, দেখলাম অফিসিয়াল ওটা এক্সপিরিয়েন্স আবার শো শো করেছে আর করেছে। কি। যাই হোক, বড় চ্যানেল ওদের, আমরা শো করবো না। যাই হোক, তো সেখানে বেশ কিছু ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তুমি একটু বলো, লেডি ব্ল্যাক প্যান্থার থাকছে না, নতুন ব্ল্যাক প্যান্থার আসছে, আর হ্যাঁ, থর থাকছে, আর থর তো থাকবেই, আর আমাদের রেড হাল্ক কি থাকছে নাকি নতুন কাউকে আমরা পাবো হাল্ক হিসাবে, কি ব্যাপার ওটা বলো। তোমার লেডি ব্ল্যাক প্যান্থার থাকবে না আমার যতটা সম্ভব মনে হচ্ছে, বা পরবর্তীকালে হয়তো আইডিয়া চেঞ্জও করতে পারে তারা, কিন্তু কারণ লেডি ব্ল্যাক প্যান্থারকে মানুষ মানে মানতে চাইছে না অ্যাকচুয়ালি, মানে কোনো মেল আচ্ছা, ক্যারেক্টারকেই ওরা চাইছে। এবার চ্যাডউইক বোসম্যান তো সে মারা গেছেন উনি, সেটা একটা বড় লস। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো এখন তো তার জায়গা যেই আসুক না কেন, তার জায়গায় তো অন্য কেউ তো নিতে পারবে না। এবার অন্য একটা মেল ক্যারেক্টারকে এখানে মানা মানে তারা কনসিডার করছে, কারণ তুমি যদি এই কনসেপ্ট আর্টটা যদি দেখো, অ্যাকচুয়ালি ওরা যখন সিনেমা শুট করে তার আগে এই কনসেপ্ট আর্টটা বানিয়ে নেয়, যে কি কি পোর্শন তারা সিনেমার মধ্যে রাখবে, কাকে কাকে রাখবে, সেই কনসেপ্ট আর্টটা যখন ওরা বানাচ্ছে, সেটাই যখন লিক হয়ে গেছে, ওখানটা একটা দেখবে ব্ল্যাক প্যান্থারের মূর্তির সামনেও কিন্তু দাঁড়িয়ে আছে একটা ক্যারেক্টার, দেখবে ওটাই কিন্তু হুম নেক্সট হুম হুম। ব্ল্যাক প্যান্থার হতে চলেছে। এবার আচ্ছা, ওকেই হয়তো এইটা কি সিনেমায় আমরা দেখতে কোনোভাবে, পাই। এটা কি কোনোভাবে আমরা লেডি ব্ল্যাক প্যান্থারের লাস্ট পর্যায়ে দেখেছিলাম যে ব্ল্যাক প্যান্থারের একটা ছেলে হয়েছে, মানে আমি যদি ভুল না করি একটা ছেলে রয়েছে যে পরবর্তীতে রাজা হবে, এ কি হুম, সেই হুম, ব্ল্যাক প্যান্থারও আসতে পারে? এটা কি সেটা কোনো সম্ভাবনা রয়েছে, কি মনে হচ্ছে, নাকি অন্য কাউকে? যদি হয় দেখো, যদি হয় তাহলে এটা কি মানে এটা ওয়াকান্ডা থেকে কেউ হবে, না কি মনে হচ্ছে অন্য কোথাও থেকে হবে? ওয়াকান্ডার বাইরে কেউ হতে পারবে না। কিন্তু হতে মেন পারবে কথাটা না, হচ্ছে যে তোমার টাইম লাইনটা তো ম্যাচ করবে না, কারণ তাহলে তো অনেকটা বড় টাইম লাইন দেখাতে হবে, অনেকটা যে বড়, অনেকটা রাইট রাইট বছর। রাইট। সেক্ষেত্রে কারণ এই যে সেক্ষেত্রে এখন যেটা ওই 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 তোমার খুলে গেছে, মাল্টিভার্স খুলে গেছে, টাইম ট্রাভেল রয়েছে, তো সেটা করে আনতেই পারে, বুঝতে পারছি না, কারণ মানে ওদের রক্ত ছাড়া, মানে ওয়াকান্ডার তো একটু অন্যরকম নিয়ম, ওদের রক্ত ছাড়া বা ওদের বংশগত ব্যাপার ছাড়া কি কেউ কে করবে? কারণ ওই জন্যই কিন্তু তার বোনকে করা হয়েছিল, অন্য কাউ কিন্তু ব্ল্যাক প্যান্থার করা হয়নি। তো এটা আমাদের মাথায় হুম, রাখতে হুম, হবে যে ব্ল্যাক হুম। প্যান্থারের ক্ষেত্রে আহ নতুন ব্ল্যাক প্যান্থারকে দর্শক কিভাবে নেবে, মানে তার জার্নিটা কিভাবে তৈরি করবে আর কি। সেক্ষেত্রে কি ব্ল্যাক প্যান্থারের কোনো পার্ট আসবে কি মনে হচ্ছে, নাকি কোনো সিরিজের মাধ্যমে বোঝানো হবে? দেখো, অন্যের জিন তো হবে না, নিজেদের জিনের মধ্যেই কেউ না কেউ হবে, নিজেদের বংশের মধ্যে।
এবার হুম, ব্ল্যাক প্যান্থারের আপাতত কোনো পার্ট আসবে না, ব্ল্যাক প্যান্থারকে আমরা ডাইরেক্টলি ওই সিক্রেট ওয়ার্সেই দেখতে পারবো। কিন্তু তোমার যেটা হচ্ছে যে ব্ল্যাক প্যান্থারকে যদি এটা যদি তোমার চ্যাডউইক বোসম্যানের ছেলে যদি করতে হয়, তাহলে টাইম লাইনটা অনেকটা বড় দেখাতে হবে, কিন্তু সেই টাইম বড় লাইনটা দেখাতে হবে। যদি মাল্টিভার্সাল কনসেপ্ট এখানটায় নিয়ে আসা হয় না, তবুও এখানে টাইম লাইনটা ম্যাচ করাতে পারবে না, যদি ওই ছেলের কনসেপ্ট যদি নিয়ে এসে করা যায়, কিন্তু সেটাও ম্যাচ হবে না। কারণ সিক্রেট ওয়ার্স আছে তার কিছু বছর আগেই তো, তোমার 2-3 বছর আগেই তো এই ব্ল্যাক প্যান্থারের সেকেন্ড পার্টটা আসলো। এবার সেটা তো টাইম লাইন ম্যাচ হচ্ছে না। এবার নতুন ক্যারেক্টারকেই নিয়ে আসবে, নতুন কোনো মুখ দেখতে পারবো ব্ল্যাক প্যান্থার চরিত্রে, সেটাকে একটা জাস্টিফাইড কারণ দিয়ে দেবে সিনেমার মধ্যে, আই হয়তো থিঙ্ক কিছু একটা আই কারণ থিঙ্ক আমরা দেখতে পাবো। আমরা থান্ডার বলছে কিছুটা দেখতে পারি। কারণ তুমি যদি না না, ইয়ে দেখো থান্ডার বলছে হবে না, থান্ডার বলছে না হবে না না, ওইটাই থান্ডার বলছে বলছি না, পুরোপুরি থান্ডার আলাদা। বলছে না না থান্ডার বলছে কি একটা ঝলক আমরা দেখতে পারবো না ওয়াকান্ডা। কারণ আমি কেন বলছি, কারণ ফ্যালকন থান্ডার ফ্যালকন এবং উইন্টার সোলজারে যেটা ছিল, সেখানে আমরা ওই অপরাধীকে ফেরত নিয়ে আসার জন্য, অপরাধীকে পালিয়ে নিয়ে আসার জন্য ওয়াকান্ডার তরফ থেকে দেখেছিলাম যে তারা এসে তাকে ধরে নিয়ে গেছিল, ঠিক আছে? তো কারণ আমরা জানি উইন্টার সোলজারকে পরবর্তী সময় যারা শক্তি দিয়েছিল ভুলে থাকার জন্য আর কি, ঠিক আছে, রেড বা স্কারলেট রেড যে ইয়ে ছিল আর কি, সেটাকে ভুলে থাকার জন্য তারাই কিন্তু তাকে ফিরিয়ে এনেছিল। তো সেক্ষেত্রে ওয়াকান্ডার বাসীদের একটা বড় ভূমিকা রয়েছে, উইন্টার সোলজারের জীবন একটা বড় ভূমিকা রয়েছে। তো একটা হিন্টস বা এন্ড টেইটস এর হয়তো কিছু দেখতে দেখতে পারি, আমরা জানি না কি হবে, বোঝা মুশকিল। আর হাল্ক হাল্ক নিয়ে কি বলবো, হাল্ক কে কে রয়েছে, হাল্ক কি রেড হাল্ক থাকছে? হালকেরও তো এখানে ভেরিয়েশন দেখতে পাচ্ছ। ডক্টর আচ্ছা। ব্যানার ওখানে আছে, ওর বোন যেটা আছে শি হাল্ক, তাকেও দেখতে পাচ্ছ, আর হুম একটা হুম নতুন হুম। ভেরিয়েন্টকে কিন্তু এখানটা দেখতে পাচ্ছ কিন্তু হাল্কের। আই থিঙ্ক এখানটা একটা নতুন হাল্ককে আমরা দেখতে পারবো। এটা কিন্তু রেড হাল্কই হবে না, কিন্তু এটা কিন্তু গ্রিন হাল্ক হবে, কিন্তু অন্য কোনো টাইম লাইনের বা অন্য কিছু একটা সময়ের হবে, সেটাকে আমরা দেখতে পারবো। আচ্ছা। বা ডক্টর থর থর ডুমকেও তো দেখেছো এখানটা, ডক্টর ডুকে থরও তো গেছে, থর এখানে ছিল, থরও ছিল থরকেও তো এখানে। দেখেছো, থর তো ডক্টর ডুমের পাশে দাঁড়িয়ে ছিল, ডক্টর ডুমের পাশে ডক্টর ডুকের থর পাশে আর হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ, এরা দুইজন দাঁড়িয়ে ছিল। স্পাইডারম্যান। আর ওদিকে নাতাশার যে বোন ছিল, নাতাশার বোন তো সামনে একজনকে নিয়ে এসে যে একটা কয়েদি টাইপের লোককে দেখতে ওদেরকে আমরা পেলাম। থান্ডার বলছে দেখতে পারবো, হ্যাঁ থান্ডার বলছে দেখতে পারবো। স্পাইডারম্যান স্পাইডারম্যান স্পাইডারম্যানকে তো এখানে দেখতে পারবো অবশ্যই, কারণ তোমার তো টম হল্যান্ড শুটও করছে এই সিনেমার জন্য, কিন্তু এই কনসেপ্ট আর্টে স্পাইডারম্যানকে দেখা যায়নি, টম হল্যান্ড থাকবে ডক্টর ডুমের স্পাইডারম্যান তো আমরা হিসেবে। মুখ দেখতে পাচ্ছি না, ডক্টর ডুমের মুখ তো আমরা দেখতে পাবো না, তুমি যেটা বললে টমি ডক্টর হিক্সে নেই আর কি। ডক্টর ডুমের তো অ্যাকচুয়ালি তো মুখ নেই কোনো, ওর অ্যাকচুয়ালি মুখ মুখ নেই আর কি। পুড়ে গেছিল আই থিঙ্ক। ওর গল্পটা আমি পুরোপুরি জানি না, আমার বন্ধু একবার বলছিল, আমি শুনেছিলাম, আমি পুরো ডিটেলস ওর কাছ থেকে শুনিনি সেই টাইমে, কোনো কিন্তু একটা ওর মুখ এক্সপেরিমেন্ট করার সময় ওর মুখ চলে গেছিল। মুখ পুড়ে গেছিল, যার জন্য ওর কোনো সেখান থেকে কি ফেস পাওয়ার নেই আছে, এবার। সেখান থেকে কি তার পাওয়ার আছে, এগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ কমিক বুক যারা পড়েছে, আমি দর্শকদের বলছি যারা জানেন তারা কমেন্ট বক্সে জানান, এক্ষুনি জানান, আমরাও তো এক্সাইটেড জানার জন্য। আমরা কি সব জানি নাকি, আমরা হ্যাঁ, তো দেখে দেখে শিখে শিখেই সবকিছু হচ্ছে। দর্শকরা অবভিয়াসলি সেটাই আমাদের থেকে সেটাই। অনেক বেশি জানে, এটা আমরা এক্সপেক্ট করছি। আচ্ছা, আমাকে আমাকে বলো, থান্ডার বোলস আমরা একটু ফিরে আসি, এখন আমরা অত পেছনে যাচ্ছি না, অত আগেও যাব না। থান্ডার বোলস আমি তোমাকে বলছিলাম, একটা নিউজ আর্টিকেল তোমাকে হোয়াটসঅ্যাপে সেদিন পাঠিয়েছিলাম যে হুম অলরেডি হুম। প্রিমিয়ার শো দেখানো হচ্ছে। দর্শক বলছে এটা মার্বেলের এন্ডগেমের পরে সেরা কাজ। এর আগে বিভিন্ন সময় রুমার গুলো ছড়ানো হয়েছে, কিন্তু আমি জানি না, আমার টিজার ট্রেলার বেশ ভালো লেগেছিল। এবং আমার মনে হচ্ছে এত কাজ, মানে তারপর যে কাজগুলো এসছে না, শান্তি বলো বা তোমার এই ক্যাপ্টেন, সরি ক্যাপ্টেন মার্বেল বলছি, দ্য মার্বেলস বলো, বা যে কাজগুলো এসছে অত রনেস ছিল না, এই কাজটার মধ্যে রনেস রয়েছে, যেহেতু উইন্টার সোলজার রয়েছে, বা আমরা ইয়ে বোনকে দেখতে পাচ্ছি, ব্ল্যাক উইডোর বোনকে দেখতে পাচ্ছি, তার বাবাকে দেখতে পাচ্ছি, পাতানো বাবা। তো কোথাও গিয়ে কি মনে হচ্ছে না এবার মার্বেল একটা কামব্যাক করতে পারে, কি মনে হচ্ছে তোমার? দেখো এখন মার্বেল পরের পর এত ট্র্যাশ কাজ দিয়েছে না অডিয়েন্সকে, মানে বিশ্বাস করা যাচ্ছে না সত্যি কথা বলতে গেলে। এখন হলে গিয়ে সিনেমা দেখবো, যদি দেখি তো ভালো, তো ভালো, খারাপ হলে তো খারাপ, মানে হলে গিয়ে বিচার করতে পারবো। মানে এখন আগে থাকতে ওই বিচার করে নিলাম যে এই সিনেমাটা ভালো হতে পারে বা কিছু, বা সেটা এখনো বিচার করা যাচ্ছে না, কিন্তু ট্রেলার থেকে একটা গুড ভাইবস পাচ্ছি। আর দেখার বাদ বাকি সিনেমাটা কিরকম হয়, কিন্তু যে এবং এবং মনে হচ্ছে মানে যে যে নেগেটিভ ক্যারেক্টার সেটাও কিন্তু বেশ স্ট্রং মনে হচ্ছে।
মানে সে গায়েব করে দিচ্ছে হুম হুম সবাইকে, হুম। মানুষদেরকে ছায়া হ্যাঁ, ছায়া থেকে দেখতে পাচ্ছি আমরা। তো মানে আমি দারুণ ভাবে এক্সাইটেড হয়ে রয়েছি এটা দেখার কিন্তু জন্য, দেখা তোমার যাক যে কি হয়। রিভিউটা যে স্প্রেড আউট করা হচ্ছে, যে রিভিউটা দেখানো হচ্ছে যে লোক সমাজে যে এত ভালো ভালো রিভিউ আসছে বা কিছু, এগুলো না পেইড ক্যাম্পেনিং বেশিরভাগ হয়, ঠিক আছে? এবার মার্ভেলের মতন একজন বড় স্টুডিও আছে, তাদের কাছে হিউজ পরিমাণে মানি আছে। এবার তারা যদি মানে কিছু টাকা যদি উড়িয়ে দেয় এইসবের পিছনে, প্রমোশনের পিছনে, ফেক রিভিউর পিছনে, ওদের কিছু যায় আসবে না, কারণ ওরা জানে যে আলটিমেটলি আমরা কিছু না কিছু ভাবে সেটা আর্নিং করেই নেবো। করে এবার নেবো সেটাই। এই রিভিউটার উপরও না পুরোপুরি ভরসা রাখা যাচ্ছে না যে 100% এটা কারেক্ট হবেই এরকম সিনেমা। কারণ আমাদের আচ্ছা ইন্ডিয়ান সিনেমাতেই তুমি দেখো না, ইন্ডিয়ান সিনেমাতেই তো কত কি এরকম দেখা যায়। তাহলে এবার সেই হলিউড তো এরা বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে বসে আছে, এবার তারা তো সেই করবেই। করবেই করবেই। না মানে মার্ভেলের কাছে তার কোনো উপায়ও নেই, মার্ভেলের যদি এই ছবিটা হিট না করে, তাদের একদম সেই ডক্টর ডুম, মানে তার মাঝে একটা ছবি আছে দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট ডেজ, ওটা প্রথম ছবি সেই হিসাবে আর কি। তো সেই ছবিটার হিট করার চান্স খুব কম আর কি, ঠিক আছে, কারণ নতুন হিরো, অ্যাকচুয়ালি নতুন সুপার ফ্যান্টাস্টিক হিরো, তার ফ্যান্টাস্টিক ফোরের এটা রিবুট ভার্সন বেরাচ্ছে, অ্যাকচুয়ালি রিবুট রিবুট করে দিচ্ছে ভার্সন, ওরা। হ্যাঁ রিবুট কারণ করছে। এখানে পেড্রো পাস্কেলকে এখানটায় রাখা হয়েছে ওই এলাস্টিক ম্যান হিসাবে। পেড্রো পাস্কেল তাহলে এখানটায় মানে মুখ্য চরিত্রে অভিনয় করছে। করছে, তাহলে সেক্ষেত্রে ডক্টর ডুমের যে একটা মানে একটা যে একটা কি বলবো একটা এক্সপেকটেশন, একটা ক্রেজ, সেটা কিন্তু দর্শকের কাছে তৈরি হবে না। কারণ তুমি দেখো, ইনফিনিটি ওয়ার হিট করেছিল, সুপার হিট ব্লকবাস্টার, বা দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল বলেই কিন্তু এতগুলো বছর পরে অ্যাভেঞ্জার্স এন্ড গেম, মানে ওরকম করোনার পর পর সময় 2021 সাল লাগাতে, কিন্তু ভুল না করে 21-এই তো, 21-এই তো এন্ড গেম হ্যাঁ রিলিজ হ্যাঁ। করছে। না না না, এন্ড গেম, সরি, দু হাজার এন্ড গেম দু 21-এ হাজার না, উনিশ 18-তে বোধ হয়। উনিশ 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 উনিশ। 2019 রিলিজ করছে। তো সেই সময় দর্শকদের ক্রেজ ভাবে তুমি একবার, মানে 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 দর্শকের হলে ফেটে পড়ছে আর কি, কারণ তার আগের পার্টগুলো দর্শকের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পেরেছিল, তাই সেই আভাসটা দিতে পেরেছিল। তাই এখানে কোথায় মানে মার্ভেলের ডক্টর ডুমের কোথাও আভাস আমরা এখনো পাচ্ছি না ভাই, তার পরের পরের বছর নাকি রিলিজ করে। তাহলে মার্ভেলকে এগুলো মনে রাখতে হবে, দরকার হলে তারা সিরিজ রিলিজ করে দর্শকদের সামনে আনুক। তো সে ব্যাপারটা তো নেই না, একটা সমস্যা হয়ে মার্বেল দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি, মার্বেল এখন কোয়ান্টিটি বাড়িয়ে দিয়ে দিয়ে না, মানে কোয়ালিটি সত্যি ফেলে দিয়েছে। মানে আগে তবুও কোয়ান্টিটিতে যেহেতু কম আসতো তাদের কাজ, এবার যার ফলে কোয়ালিটিটা ভালো লাগতো দেখে, যে কোয়ালিটি ছিল কাজের মধ্যে, এখন সেটা নেই। আর প্রত্যেকটা সুপার হিরো ক্যারেক্টার উঠে এসে নানা রকম দিকপত্র থেকে, মানে সোশ্যাল ইস্যু থেকেই প্রত্যেকটা সুপার হিরো ক্যারেক্টার জন্ম দিয়েছে স্ট্যানলি মার্ভেলে। এবার সেই জিনিসগুলো এখন মানে কোথাও না কোথাও হারিয়ে গেছে, মানে সব স্পেকটাকেলের মাঝখানে না ওই বক্তব্যগুলো হারিয়ে গেছে, এটাই এখন ফিল হয়। মানে আগে মার্ভেলের কাছ থেকে সত্যি একটা আশা থাকতো, এখন নেই। আমি তুমি বললো বলে মনে পড়লো আমার এই প্রশ্নটা, এই যে 3 নম্বর পডকাস্টে এসে করতে হলো। স্ট্যানলি, এই মানুষটার তো প্রত্যেকটা সিনেমায় একটা ক্যামিও থাকে, ঠিক আছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। কোন ক্যামিওটা তুমি সব থেকে বেশি এনজয় করেছো? মানে সৃজিত মুখার্জির মতো ভাই, ঠিক আছে, তার নিজের ছবিতে একটা ক্যামিও 4-5 সেকেন্ড। তো কোন ক্যামিওটা তুমি মজা করে দিয়েছো শহীদ বলো, সেটা মুখার্জি, বলো আমাকে। শহীদ মুখার্জিকে তুমি টেনে নিয়ে আসলে শহীদ মুখার্জি কিন্তু তোমাকে ফেসবুক থেকে ব্লক মেরে দেবে, কিন্তু বলে দিলাম। শহীদ মুখার্জি গুরুদেব, কিন্তু এসব আমাকে ইয়ার্কি ক্ষমা করবেন। পছন্দ করে না। আপনি আপনি কদিন পরে মার্ভেলের সাথে যোগ হবেন, হলিউডে কাজ করবেন, আমরা সামান্য মানুষ, আমাদের ক্ষমা করে দেবেন। যাই হোক বলো। কারণ কারণ ওনার সিনেমাতে ডায়লগই আছে, কিন্তু উনি কিন্তু মুদির দোকান চালায় না, উনি কিন্তু সিনেমাই হ্যাঁ, বানাতে এসছে কিন্তু। হ্যাঁ, যাই 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 হোক। হোক, এবার যদি স্ট্যানলিতে ফিরে আসি, স্ট্যান্ডিং না আমার সব কটা মানে ক্যামিও ভালো লাগে। প্রত্যেকটা যতগুলো সিনেমাতে ক্যামিও করেছে সব কটা ক্যামিও আমার বেস্ট লাগে, মানে খুব মজাদার একজন মানুষ। তার একটা শো হতো, তুমি ডিসকভারি চ্যানেলে দেখতে কিনা যাই না, মাথা দিয়ে ইট ভেঙে দিচ্ছে। না, আমি তারপর জানতাম হচ্ছে না। তোমার স্ট্যানলির একটা শো হতো ডিসকভারিতে, মানে ওখানটায় মানে ওটার শোটার নাম ছিল রিয়েল হিরোজ। স্ট্যানলির রিয়েল হিরোজ বলে ওই শোটা হতো। ওখানটায় মাথা দিয়ে ইট ভেঙে দিচ্ছে কেউ, বা মানে জিভ দিয়ে, মানে জিভের মধ্যে হুক বেঁধে কত কেজি ওয়েট টেনে তুলছে, এই টাইপের শো হতো ওখানটায়।
তা ওই শোতে আমার ওনার যখন উনি পার্সোনাল ভাবে দেখতে পাচ্ছি ওনাকে রিয়েল স্ট্যানলি, তখন ওনার কথাবার্তার মধ্যেই ফুটে উঠতো কিন্তু উনি খুব মজার একজন প্রাণোচ্ছল একজন মানুষ কিন্তু। এবার সেই ক্যারেক্টার গুলোকেই কোথাও না কোথাও প্লে করতো মার্ভেলের প্রত্যেকটা সিনেমাতে যখন ক্যামিও প্লে করতো, সেটা কিন্তু ভালো লাগতো দেখতে। আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে থর র্যাগনারকে যখন ওই চুল দাড়িটা কাটবে থরের, ঠিক আছে, লিফটের মধ্যে বলবে যে আমার কিন্তু হাত ভালো না, আমার বয়স হয়ে গেছে, তুমি কিন্তু চিল্লাবা না আর নড়বা না। আর ও চিল্লাবে, তারপরও দেখবো চুল দাড়ি সব কেটে দিয়েছে। আমার ওই জায়গাটা স্ট্যান্ডিং ক্যামিওটা একদম দুর্দান্ত লেগেছিল। না আর স্ট্যানলিকে খুব ভালোবাসি। স্ট্যানলি ছিলেন, স্ট্যানলি আমরা একটু ট্রিবিউট জানাতে পারি তাকে যে স্ট্যানলি ছিলেন বলেই আমরা আমাদের ছেলেবেলা পেয়েছি, ওয়ার্ল্ড ওয়াইড এরকম সুপার হিরোদের পেয়েছি, এবং অনেক গ্রেট 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 মানে গ্রেট গ্রেটার মানে গ্রেটেস্ট বলে এখন না যদি তুমি মার্ভেলের সিনেমা দেখো, মার্ভেলের সিনেমা দেখতে গিয়ে একটা ফিল হয় যে স্ট্যানলির ক্যামিওটা কোথায় গেছে, স্ট্যানলিকে প্রচন্ড মতেই মানে মিস করি। তুমি আই থিঙ্ক ওই সিনেমা যদি দেখো, তুমি দেখেছো কিনা জানি না, তোমাকে আমি হাইলি রেকমেন্ড করছি দেখো। স্পাইডারম্যানের যদি ফ্যান হয়ে যায়, বা যদি স্পাইডারম্যানকে তোমার যদি ভালো লাগে অ্যাজ সুপার হিরো হিসাবে, যেটা দুটো অ্যানিমেশন সিনেমা বের করেছিল, একটা ফার্স্ট পার্টটা না সেকেন্ড পার্টটা, অ্যানিমেশন দেখিনি আমি। ফার্স্ট পার্টটা বোধহয় অস্কারও পেয়েছিল বেস্ট ভিজুয়ালস এর জন্য। তোমার স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডার ভার্স, আমার দুটো পার্টের নাম ভুলিয়ে যায়, তুমি সার্চ করলেই পেয়ে যাবা, স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডার ভার্স বললেই পেয়ে যাবা। মাইলস মোরালিস বলে একটা স্পাইডারম্যান আছে, সেটাকে নিয়ে ওই সিনেমাটা বানিয়েছে। ওখানেও স্ট্যানলির ক্যামিও তো করা হয়েছিল, ঠিক আছে, অ্যানিমেটেড ভাবে। ওই ক্যামিওটাও কিন্তু মানে মজাদার ক্যামিও একটা ছিল কিন্তু। আমি বলবো যে ওই সিনেমাটা দেখো, মজা পাবা, মানে ভিজুয়ালসও দারুণ, সিনেমাটা দুর্দান্ত। এখানটা কিন্তু টবি ম্যাকগুইয়ারের কিন্তু স্পাইডারম্যান নয় কিন্তু, এটা এটা পুরোপুরি ভাবে মাইলস মোরালিসের, মানে একজন ব্ল্যাক স্পাইডারম্যান দেখাবে, মানে কালো চামড়া। দর্শক দর্শক আরে এটা কি মেন স্পাইডারম্যানকে কানেক্ট করে কোনোভাবে? না, এটা হচ্ছে তোমার স্পাইডারম্যানের যে নিজস্ব ইউনিভার্স আছে আলাদা, ঠিক আছে, স্পাইডারম্যানের যে নিজস্ব ইউনিভার্স আছে সেটাকে পুরোপুরি ভাবে এক্সপ্লোর করছে। তোমার ওখানটায় তো পাবিত্রা প্রভাকার বলে একটা ক্যারেক্টারও আছে, ইন্ডিয়ান ক্যারেক্টার, যেটা স্ট্যানলি নিজের হাতে তৈরি করেছিল। আর স্ট্যানলি যখন ডিসকভারিতে শো হতো, তখন স্ট্যানলি বলেছিল যে আমি ইন্ডিয়ান একটা মানে ইন্ডিয়ান ক্যারেক্টার তৈরি করব সুপার হিরো, যেটা আমার মার্ভেলের ইউনিভার্সে থাকবে। সেটা হচ্ছে পাবিত্রা প্রভাকার ছিল একটা, আর একটা তৈরি করতে চেয়েছিল কিন্তু পারেননি উনি সেটা তৈরি করতে। বাট পাবিত্রা প্রভাকারকে কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্টও করা হয়েছিল এই সিনেমাটাতে। ও অন্য টাইম লাইনের একটা স্পাইডারম্যান ছিল, ইন্ডিয়ারই ছিল। আর ওই ক্যারেক্টারটাও কৃষ্ণের থেকে অনেকটা ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হয়েছিল। আর হিন্দি ভাষণে গলা দিয়েছিল হচ্ছে শুভমান গিল। শুভমান গিল ওই হিন্দি ভাষণের গলা দিয়েছিল পাবিত্রা প্রভাকারে। আচ্ছা 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 আচ্ছা, দুটো পার্ট আছে, দুটো পার্ট দেখো, দুর্দান্ত সিনেমা। অবশ্যই 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 দেখবো। মানে অ্যানিমেশন বলে ফেলে দেওয়ার কোনো জায়গা নেই আর কি, বেস্ট অ্যানিমেশন না না না, মানে তুমি যদি স্পাইডারম্যানের নিজস্ব ইউনিভার্স সম্বন্ধে জানতে চাও তাহলে তুমি ওটা দেখতে পারো। মানে ওই ওয়ার্ল্ডে হচ্ছে টবি ম্যাগুয়ার যেটা আছে, কি যেন ক্যারেক্টারটার নামটা ভুলে যাই, সিনেমাতে টবি ম্যাগুয়ারের নামটা কি ছিল যেন, পিটার পার্কার। পিটার পার্কার হচ্ছে মারা যাচ্ছে, পিটার পার্কার মারা যাচ্ছে। মারা যাওয়ার পর নেক্সট স্পাইডারম্যান কে হবে, এবার ওর হাতেও কিন্তু একটা স্পাইডার এসে কেটে দিচ্ছে, মানে যে মাইলস মোরালিস আছে তারও হাতে একটা স্পাইডারম্যান হিসেবে কেটে দিয়ে যাচ্ছে, এবং নেক্সট স্পাইডারম্যান হিসেবে ওকেই প্রজেক্ট করা হচ্ছে। এবার শহরের দর্শক সেটা মানছে না, কারণ পিটার পার্কার মারা গেছে, যেহেতু সে একজন ওজি স্পাইডারম্যান। এবার সে মারা যাওয়ার পর কে দায়িত্ব নেবে, একটা বাচ্চা ছেলে যে টিনেজ স্কুলে পড়ে, সে কি করে দায়িত্ব সামলাতে পারবে, এত বড় দুনিয়াকে সামলাতে হবে, মানে পুরো নিউ ইয়র্ক সিটিটাকে সামলাতে হবে। এরপর একটা পোর্টাল খুলছে, পোর্টালের মাধ্যমে নানা রকম ক্যারেক্টার আছে, ওখানে কিং পিনের একটা ক্যারেক্টার রাখা হয়েছে, কিং পিন আছে। যদি তুমি ডেয়ার ডেভিল সিরিজটা দেখে থাকো, কিং পিন বলে একটা ভিলেন আছে, ডেয়ার ডেভিলের সব থেকে বড় ভিলেন। এই কিং পিনকেও এই সিনেমার মধ্যে রাখা হয়েছিল, ওই ভিলেন ছিল এই সিনেমাটাতে। দেখো সিনেমাটা খুব সুন্দর, দেখে অবশ্যই 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 ভিজিট করবো আমি। আচ্ছা আমাকে একটা কথা বলে, আমরা মার্ভেল নিয়ে আলোচনা করছি, আমাদের বাংলায় তো সুপার, আমার এটা হঠাৎ করে মনে পড়লো, বাংলায় তো সুপার হিরো বলতে আমরা ছোটবেলা থেকে জানি শক্তিমান, ঠিক আছে। এবার তোমার হয়তো মনে থাকবে যে সোনি
একটা অ্যানাউন্সমেন্ট করেছিল বহু বছর আগে, একটা ছোট্ট একটা টিজার রিলিজ করেছিল শক্তিমানের, ঠিক আছে? তারপর এত বছর হয়ে গেল, মিনিমাম অনেক বছর, আমি একটু সার্চ করলে পাবো হয়তো সেটা। তো তারপর তার কোনো আভাস নেই, বা সেটা নিয়ে কোনো কাজ কিন্তু সোনি আর করেনি। মানে এটা কেন, মানে এটার কোনো কারণ যে বাংলায় এটা করার কি কোনো নির্দিষ্ট কোনো কারণ আছে? দাঁড়াও, মানে আমাদের এই হিন্দিতে বা সরি আমাদের ইন্ডিয়ান ক্ষেত্রে সোনি কেন এগোলো না? মানে মানে ইন্ডিয়ান একটা তো দেখো কোথাও গিয়ে আমাদের একটা ইন্ডিয়ান ক্ষেত্রে কেন সনি হ্যাঁ হ্যাঁ, এগোলো না আমি তার আমি আমি একটাই ঠিক কারণ। বলেছি এটা। এটা তোমার 3 বছর আগে, 3 বছর আগে, তিন কোনটা বছর আগে কোনটা? announcement করে। শক্তিমান মুভি অ্যানাউন্সমেন্ট, তুমি দেখে হ্যাঁ থাকো, হ্যাঁ, এটা সোনি পিকচার্স এর তরফ থেকে করা হয়েছিল। হুম হুম। মেন তারপর কিন্তু ঘটনা তার আর হচ্ছে কোনো যে আভাস পাওয়া যায়নি। মেন ঘটনা হচ্ছে মুকেশ খান্না, ঠিক আছে? মুকেশ খান্না যেসব কথাবার্তা বলে, ঠিক আছে, ওনার যদি ইন্টারভিউ গুলো দেখে থাকো, প্রচন্ড ফালতু কথাবার্তা বলে, ঠিক আছে। আর উনি রিসেন্টলি একটা মিডিয়া ইন্টারাকশন করেছিল, পুরো শক্তিমানের ড্রেস পরে বাইরে বেরিয়ে এসেছিল। বেরিয়ে আসার পর যখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে কেন শক্তিমানের সিনেমাটা আসছে না, কবে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সে তখন বলেছিল যে ডিসকাশন লেভেলে এখনো চলছে, আমরা নতুন ফেস খুঁজছি শক্তিমান ক্যারেক্টারের জন্য। রণবীর সিং রে প্রথমে ভাবা হয়েছিল, কিন্তু রণবীর সিং যেহেতু নিউড ফটো শুট করেছে, এই জন্য রণবীর সিং রে রাখবে না তারা। এবার তার জন্য তারা নতুন ফেস খুঁজছে এই সিনেমাটার জন্য। তাই এখন তারা গ্যারান্টি দিতে পারছে না কবে আসবে, বাট শিগগিরই আসবে সেটা তিনি বলেছিল। এরপর নানা রকম ট্রোলিং শুরু হয়ে যায়। দেখো, এবার তুমি দেখো সনির মতন একজন বড় মানে প্রোডাকশন হাউস, যে মানে বড় একটা স্টুডিও, ঠিক আছে। এবার সে তোমার যদি তার কাজের মধ্যে তুমি যদি বারে বারে ইন্টারফেয়ার করো, যে একে নেবো না, এর ইমেজ খারাপ, এর নিউড ফটো শুট করেছে বলে এর ইমেজ খারাপ হয়ে গেছে, এর ক্যারেক্টারের জন্য শক্তিমানের ক্যারেক্টার এর জন্য সুইটেবল নয়, তুমি যদি বারে বারে এরকম করে ইন্টারফেয়ার করো, তারা তো তখন ব্যাকআউট করে যাবে। আজকে যখন এত বড় স্টুডিও যখন এসছে একটা সিনেমা বানাবে ইন্ডিয়ান কোনো ক্যারেক্টারকে নিয়ে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা এতদিনে চাইলে না বের করে দিতে পারতো সিনেমা। আর এই যে বলছে না মুকেশ খান্না যে নতুন কোনো ফেস নিয়ে করবে, সত্যি কথা বলতে গেলে ওই রেসপেক্টটা আছে শক্তিমান ক্যারেক্টারটা করতো বলে, তার উপর আমার রেসপেক্ট আছে, কিন্তু পার্সোনালি তার উপর আমার কোনো রেসপেক্ট নেই, ঠিক আছে। না, এবার তোমার কি মনে নতুন হয় যে কোনো অডিশন দিয়ে বা একটা ইন্ডিয়া থেকে অডিশন দিয়ে একটা শক্তিমান ক্যারেক্টার নতুন আমরা ইন্ট্রোডিউস করতে পারবো না? কি মনে হয়? না, আমি সেই পয়েন্টেই আসছি। এবার তুমি যদি এখন নতুন কোনো মুখ যদি নিয়ে আসতে চাও, ঠিক আছে, সেখানটা তো সিনেমা বক্স অফিসে ওয়ার্ক করবে কিনা সেটা নিয়ে তো সব থেকে মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকবে, ঠিক আছে। দেখো, আমাদের তো নিজস্ব কালচার বলতে শক্তিমান, মানে আর কোনো বড় কোনো মানে সুপার হিরো, গোয়েন্দা ক্যারেক্টার অনেক আছে, ডিটেকটিভ স্টোরিতে অনেক আমরা পাবো, বাংলা থেকে প্রচুর আছে, কিন্তু লাইক যে সুপার হিরো, মানে সে একটা শক্তি পাচ্ছে এভাবে সে সমস্ত প্রতিকূলতাকে জয় করছে, লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার হয়ে উঠছে ইন্ডিয়াতে, তো সেটা তো সুপার তোমার শক্তিমান আর কি, ঠিক আছে? কারণ আমাদের আমাদের যে বাচ্চা কাচ্চারা বা আমরা যে জেনারেশন, আমরা শুধু স্পাইডারম্যান, সুপারম্যান, আয়রন ম্যান এদেরকে দেখিয়েছি। আমাদের ইন্ডিয়ার থেকে তোমার মনে হয় না একটা নিজস্ব কিছু হওয়া দরকার, যে আরে আমি বড় হয়ে শক্তিমান হব? এখানকার বাচ্চারা বলে উঠলো আমি বড় হয়ে শক্তিমান হব। তো এটা তো হওয়ার জন্য আর আমার মনে হয় যে মুকেশ খান্নাকে দরকার নেই ভাই, এবার একটা নতুন ফ্রেশ মুখ সোনি বড় করে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করুক, যেরকম স্পাইডারম্যান রিলিজ করে, যেরকম ভেনম রিলিজ করেছিল, সেরকম সে একটা শক্তিমান রিলিজ করে, এবং চলবে, যদি না, খারাপ কিছু না হয়। দেখো এখন মুকেশ খান্না যদি তোমার শক্তিমান করে, কোনোদিনও সেটা মানাবে না, কারণ তার বয়স হয়ে গেছে, তার বডি বয়স ওয়েট হয়। বেড়ে গেছে, ঠিক আছে। মানে আমি বডি শেমিং করছি না কোনোভাবেই, তার চর্বি বেড়ে গেছে, পেটের চর্বি দেখা যাচ্ছে, যে ওই যখন ওই শক্তিমানের কস্টিউমটা পরে বাইরে বেরিয়ে যাচ্ছে, তার ওই পেটের যে চর্বিটা বেড়ে গেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার নতুন কোনো মুখ অবশ্যই আনতে হবে, কিন্তু তোমাকে সেখানটা স্টারকে অ্যালাইন করতেই হবে, স্টার অ্যালাইন না হলে সিনেমা বক্স অফিসে চলবে না। এখন নতুন চলবে না, যদি সোনির ফ্রেশ মতো মুখ কাজে নিয়ে তো এসে, অবভিয়াসলি স্টার থাকবে, স্টার থাকবে। কারণ ফ্রেশ মুখ নিয়ে আসলে তোমার বক্স অফিসে কিছুতেই যতই তুমি মার্কেটিং করে নাও না কেন চলবেই না। আজকে তোমার রাওয়ানের মতন সিনেমা, সেটাও বক্স অফিসে মানে পড়ে গেছিল, যেহেতু গল্প ভালো ছিল না বলে। শাহরুখ খানের মতন একজন বড় স্ট্রেচারের সুপারস্টার আছে সেই সিনেমার মধ্যে, তবু কিন্তু গল্প ভালো ছিল না বলে কিন্তু চলেনি সিনেমাটা সেইভাবে। রাওয়ানের মধ্যে কিন্তু সব ভালো ছিল। আজকে আমাদের
আমাদের দেখো আমাদের ইন্ডিয়াতে না অনেকগুলো সুপার হিরো ক্যারেক্টার আছে, ঠিক আছে? এই মৃণাল মুরলি বলে একটা সিনেমা আছে, তুমি দেখেছো কিনা জানি না, মালায়ালাম সিনেমা। ওই সিনেমাটা যদি না দেখে থাকো দেখতে পারো, খুব সুন্দর একটা সিনেমা। মৃণাল মুরলি আছে, ভাবেশ যোশী আছে, মার্কো দাডনেইও তার ওই সিনেমাটার ওই ছেলেটা আছে, ওই ক্যারেক্টারটাও কিন্তু সুপার হিরো। যদি মার্কো দাডনেইও তার সিনেমাটা যদি দেখে থাকো, খুব সুন্দর সিনেমা। ওই সিনেমার একটা সুপার হিরো ক্যারেক্টার আমরা পেয়েছি। তারপর হচ্ছে রাওয়ান, মার্কো মানে দাঁড়িয়ে রাওয়ান তো ওটা, না, হ্যাঁ জিওয়ান। হ্যাঁ হ্যাঁ, এটা দেখেছি এটা দেখেছি। জিওয়ান আছে। মানে এই এতগুলো সুপারস্টার আছে। এবার আমাদের দেশে সুপার ক্রিস আছে তার মধ্যে। আমাদের ক্রিস দেশে কি ক্রিস, বলতো রাইট সুপার, রাইট রাইট। এবার সুপার হিরো জনরাটা এত বেশি কাজ হয় না, তার একটাই কারণ আমাদের এখানে নর্মাল রোবট যখন সিনেমা তৈরি রোবটকে হচ্ছে। আমরা নিতে পারি, ওখানে রোবটকে নিয়ে নিতে পারি। হ্যাঁ, রোবটও আছে। এবার রোবটও আছে। এতগুলো সুপার হিরো থাকা সত্ত্বেও কিন্তু সেইভাবে কিন্তু ফ্লারিশিং কেন হচ্ছে না আমাদের সুপার হিরো জনরার কাজগুলো? আমাদের এই যে মেইন স্ট্রিম সিনেমাতে যতগুলো সিনেমা হচ্ছে আজকে, আমরা আল্লু অর্জুন, প্রভাস, জিৎ, বুম্বাদা, মিঠুন চক্রবর্তী, বা বলিউডের শাহরুখ খান, সালমান খান, এরা যা মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যত বড় বড় স্টার সুপারস্টাররা আছে, এরা যখন সিনেমা একটা করছে, তারা সিনেমার মধ্যে একটা অ্যান্টি গ্র্যাভিটি জিনিসপত্র কিন্তু দেখাচ্ছে, যে এখানে মারছে 10 হাত দূরে গিয়ে পড়ছে। ওখানেই কিন্তু তোমার লার্জার দ্যান লাইফ একটা বড় সুপার হিরোইক, মানে সুপার হিরোইক ভাবে একটা প্রেজেন্টেশন করছে। আজকে পুষ্পা 2 সিনেমাটা তুমি দেখেছো কিনা জানি না, পুষ্পা 2 সিনেমাটা লাস্টের ওই অ্যাকশনটা, ওটা বিলিয়েবল না, মানে বিলিভই করা যায় না যে ওরকম মানে হাত পা বাঁধা ও কেঁচোর মতন উঠতে 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 সবাইকে মারছে। কিন্তু ওটা প্রেজেন্টেশনটা কিরকম করছে বলতো, সুপার হিরোর মতো। এর জন্য আমাদের যেহেতু ওরকম সুপার হিরো একটা পেয়ে যাচ্ছি, নিজেদের স্টারদেরকেই সুপার হিরো ভাবে ট্রিট করা হচ্ছে, তখন এইসব সিনেমাগুলো না সেইভাবে ফ্লারিশ করতে পারছে না। সুপার হিরো জনরা যেসব কাজগুলো হচ্ছে, একমাত্র ইন্ডিয়াতে সাকসেসফুল সিনেমা হচ্ছে যেই ফ্র্যাঞ্চাইজি, সেটা হচ্ছে ক্রিস। তাও তো ক্রিস 3 সিনেমাটা খুবই বাজে সিনেমা ছিল, আমার ভালো লাগেনি। আমার ক্রিস আর কোয়ে মিল গেয়াটা ভালো লেগেছিল। কোয়ে মিল গেয়া যদিও বা বঙ্কু বাবুর বন্ধুর থেকে ছাড়া গল্প একটা, আমি ঝাড়াই বলবো, কারণ ওটা সত্যজিৎ রায় গল্পের থেকে ঝেড়ে ইতি তৈরি করেছে। আর ইতির থেকে ইন্সপায়ার্ড হয়ে এই গল্পটা তৈরি হয়েছে, কিন্তু বঙ্কুবাবু যাই বলে তাই বলে বঙ্কুবাবুর বন্ধুর থেকেই ছাড়া কনসেপ্ট। যাই হোক, তো আমরা আমরা আর বড় করবো না পডকাস্ট। আমরা এবার আলোচনা মানে মার্ভেলের সাথে না আমরা একটু ইন্ডিয়ান সুপার হিরোদেরকে একটু নিয়ে আসবো মাঝে মাঝে, ঠিক আছে? তাদের একটুখানি হুম হুম। তাদেরকে নিয়ে আমরা আলোচনা করবো কি হওয়া উচিত যদি একই ইউনিভার্সের ত্রিকোণ, যদি ক্রিস, রোবট, শক্তিমানকে দেখা গেলো একসাথে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর সবাই লড়াই লড়াই করছে। অন্য প্ল্যানেট থেকে এখন অব্দি আমরা কাউকে দেখিনি, সবাই প্ল্যানেটে আর্থের মধ্যে সবাই রয়েছে এখনো। ইন্ডিয়াতে আই থিঙ্ক তুমি তুমি ভালো বলতে পারবে, ইন্ডিয়াতে আর্থের বাইরে থেকে কোনো গ্রহ থেকে এসছে, কই মিল গিয়া বাদ দিয়ে বলছি, যে এসে এখানে থাকছে, এখানে সমস্ত কিছু করছে, লোকদের সেভ করছে, এরকম কোনো সুপার হিরো এখন আমরা পাইনি, না তাই তো? না ইন্ডিয়াতে না ইন্ডিয়াতে এখনো পাইনি। না। তো যাই হোক, এই সব কিছু আলোচনা হবে। তো আপাতত আমরা এখানে শেষ করি নাকি? আজকে অনেক বড় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই বড় চলো হয়ে গেছে। চলো, ঠিক আছে, চলো ভালো থেকো তুমি, তাহলে দেখা হচ্ছে আবার। হ্যাঁ, তুমিও ভালো থেকো। দর্শকদের আর বলছি, লাস্টে যেতে যেতে একটাই কথা বলতে চাই, যে সাহা টকিজ হম, চ্যানেলকে ফলো করুন, খুব ভালো ভালো ভিডিও বানায়। থ্যাংক যারা ইউ। মিঠুন চক্রবর্তীর ফ্যান আছে, তারা অবশ্যই সাহা টকিজ এর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবার আগে সবার ভালোভাবেই কিন্তু কথা বলে কিন্তু মিঠুন চক্রবর্তীকে নিয়ে, সে পলিটিক্যাল হোক থ্যাংক বা ইউ। সিনেমার দিক দিয়ে হোক, নানা দিকগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করে আকাশ। আর থ্যাংক আকাশ ইউ। কিন্তু আমার খুবই ভালো বন্ধু ইউটিউবে, এবার তার চ্যানেল অবশ্যই থ্যাংক ইউ। ফলো করবেন কিন্তু। আর আমাদের থ্যাংক ইউ। সবার থ্যাংক তার ইউ। আগে কিন্তু এই যে এই পডকাস্টটা যে করছি, মার্ভেলাস পডকাস্ট, খুব কষ্ট করে খেটে খুঁটে কিন্তু করছি। এটা প্লিজ একটুখানি সাপোর্ট করবেন আর পাশে থাকবেন, আর কিচ্ছু না। থ্যাংক ইউ। চলো, চলো, জয় হিন্দ। টাটা।